মাটির পৃথিবীতে মানুষের রাজত্ব আর আগুনের শিখায় জন্ম নেওয়া এক অন্য জগতের সাম্রাজ্য জাবুলশা। এই দুই নিষিদ্ধ জগতের মাঝখানে যদি কোনোদিন ভালোবাসা জন্ম নেয়, তবে তার পরিণতি কি হতে পারে? একদিকে জিনের দেশের শক্তিশালী রাজকুমার আরহাম, আর অন্যদিকে এক সাধারণ মরণশীল মানবী সায়রা। তাদের এই প্রেম কি দুই জগৎকে ধ্বংস করে দেবে, নাকি মৃত্যুকে হার মানিয়ে তারা গড়বে এক নতুন ইতিহাস? শুরু হতে যাচ্ছে জিনের দেশের এক শিহরণ জাগানিয়া মহাকাব্য, যেখানে প্রতিটি নিঃশ্বাসে লুকিয়ে আছে বিপদ, আর প্রতিটি মোড়ে অপেক্ষা করছে কালো জাদু। আপনি কি প্রস্তুত এই রহস্যের গভীরে প্রবেশ করতে? জেগে উঠুন, কারণ আজ রাতে সত্য আর মায়া মিলেমিশে এক হতে চলেছে। কাফ পাহাড়ের রাজ্য মানুষের পৃথিবীর সমান্তরালে অন্য এক জগৎ আছে, যা সাধারণ চোখের আড়ালে। সেই জগতের নাম জাবুলশা। সেখানে নীলচে আকাশের নিচে রূপালী রঙের ঘাস জন্মায় এবং গাছগুলোর পাতা হীরা বা পান্নার মতো চকচক করে। এই রাজ্যের সবচেয়ে শক্তিশালী এবং প্রভাবশালী গোত্রের নাম মারিদ জিন। এই গোত্রের যুবরাজ হল আরহাম। আরহাম দেখতে সাধারণ জিনের মতো দানবীয় নয়। সে দীর্ঘদেহী, অত্যন্ত সুদর্শন এবং তার গায়ের রং তপ্ত কাঞ্চন বা আগুনের শিখার মতো উজ্জ্বল। তার পিঠে বিশাল দুটি পাখা আছে, যা মখমলের মতো নরম কিন্তু বজ্রের মতো শক্তিশালী। আরহামের ক্ষমতা অসীম। সে চাইলে চোখের পলকে পাহাড় গুঁড়িয়ে দিতে পারে বা সমুদ্রের পানি বাষ্প করে দিতে পারে। কিন্তু তার মনে এক অদ্ভুত শূন্যতা কাজ করত। সে তার নিজের জগতের এই জৌলুস আর কৃত্রিমতায় ক্লান্ত ছিল। পৃথিবীর প্রবেশপথ, যেখানে গল্পের শুরু দিনটি ছিল অমাবস্যার রাত। আরহাম একঘেয়েমি কাটাতে পৃথিবীর সীমান্তে চলে আসে। মানুষের পৃথিবী তার কাছে অদ্ভুত লাগে। এখানে গন্ধ আছে, আবেগ আছে, আর আছে হাহাকার। বাংলাদেশের এক অভিজাত এলাকা, যেখানে চারদিকে বড় বড় অট্টালিকা। আরহাম অদৃশ্য অবস্থায় একটি বিশাল রাজকীয় প্রাসাদের ওপর দিয়ে উড়ছিল। এটি ছিল এলাকার প্রভাবশালী এমপি সাহেব মোজাফফর চৌধুরীর বাড়ি। মোজাফফর চৌধুরী অত্যন্ত কঠোর মানুষ। তার একমাত্র মেয়ে সায়রা। সায়রা দেখতে যেন স্বর্গের কোনো অপ্সরী। তার গায়ের রং দুধে আলতা, বড় বড় কালো চোখ আর লম্বা রেশমি চুল। কিন্তু সেই প্রাসাদের বিশাল প্রাচীরের ভেতর সায়রা ছিল একজন বন্দী রাজকুমারীর মতো। তার কোনো স্বাধীনতা ছিল না। যখন সময় থমকে দাঁড়াল, সায়রা তার ঘরের বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল। তার চোখে জল। মোজাফফর চৌধুরী তার রাজনৈতিক স্বার্থে সায়রাকে এক লম্পট ব্যবসায়ীর ছেলের সাথে বিয়ে দেওয়ার পরিকল্পনা করছেন। সায়রা মনে মনে প্রার্থনা করছিল, কেউ কি নেই এই অন্ধকার থেকে আমাকে মুক্ত করার? ঠিক তখনই আরহাম সেখান দিয়ে যাচ্ছিল। বাতাসের একটি ঝাপটা সায়রার চুলে লাগলো। আরহাম নিচে তাকিয়ে থমকে গেল। সে তার শত বছরের জীবনে এমন করুণ অথচ মায়াবী চেহারা দেখেনি। মানুষের প্রতি জিনের আকর্ষণ নিষিদ্ধ, কিন্তু আরহামের হৃদয় প্রথমবারের মতো কাঁপল। সে নিজেকে দৃশ্যমান করল না, কিন্তু সায়রার খুব কাছে এসে দাঁড়াল। সায়রা হঠাৎ এক অদ্ভুত সুগন্ধ অনুভব করল। সেটা না গোলাপের, না বকুল, সে এক অপার্থিব সুবাস। সায়রা ফিসফিস করে বলল, কে? এখানে কেউ আছে? আরহাম কথা বলল না, কিন্তু সে সায়রার অশ্রু ভেজা গাল স্পর্শ করল। সায়রা চমকে উঠল। সে সামনে কাউকে দেখতে পাচ্ছে না, কিন্তু কারোর আঙুলের উষ্ণতা অনুভব করছে। এক অজানা শিহরণ বয়ে গেল তার শরীরে। আরহামের সিদ্ধান্ত, প্রেমের পথে প্রথম পদক্ষেপ। সেই রাতে আরহাম জিনের দেশে ফিরে যেতে পারল না। সে সায়রার ঘরের কোণে ছায়া হয়ে বসে রইল। সে দেখল সায়রা কিভাবে কাঁদছে, কিভাবে তার বাবা তার ওপর মানসিক নির্যাতন করছে। আরহামের ভেতরে থাকা জিনের জেদ জেগে উঠল। সে ঠিক করল, এই মানবীকে সে নিজের করে নেবে। সে সায়রাকে নিয়ে যাবে তার নিজের দেশ জাবুলশাতে, যেখানে কোনো অভাব নেই, কোনো দুঃখ নেই। কিন্তু আরহাম জানত, এটি সহজ হবে না। জিনের বাদশা, তার পিতা সুলতান আসাদ, কখনোই এক নশ্বর মানুষের সাথে তার মিলন মেনে নেবেন না। আর অন্যদিকে মানুষের পৃথিবীতেও বাধা আছে। বিশেষ করে মোজাফফর চৌধুরীর ব্যক্তিগত এক আধ্যাত্মিক দেহরক্ষী আছে, যার নাম শামসু কবিরাজ। এই কবিরাজ সাধারণ কেউ নয়। সে অন্ধকার সাধনা করে এবং জিনের ওপর নিয়ন্ত্রণ পাওয়ার মন্ত্র জানে। মধ্যরাতের ঘটনা। রাত তখন 2টো। সায়রা তন্দ্রাচ্ছন্ন ছিল। হঠাৎ তার পুরো ঘরটা নীল আলোয় ভরে গেল। সে চোখ মেলে দেখল, তার বিছানার সামনে এক অসম্ভব সুদর্শন যুবক দাঁড়িয়ে। যুবকের চোখ দুটো আগুনের মতো জ্বলছে, কিন্তু তাতে কোনো হিংস্রতা নেই, বরং আছে গভীর ভালোবাসা।
সায়রা ভয়ে চিৎকার দিতে চাইল, কিন্তু তার কণ্ঠস্বর রোধ হয়ে গেল। আরহাম শান্ত স্বরে বলল, ভয় পেও না সায়রা, আমি তোমাকে রক্ষা করতে এসেছি। সায়রা কাঁপতে কাঁপতে বলল, তুমি কে? মানুষ না শয়তান? আরহাম হাসল, আমি জিনের রাজপুত্র, আর আমি তোমার চোখের ওই জল মুছতে এসেছি। তুমি কি আমার সাথে যাবে, যেখানে কেউ তোমাকে শাসন করবে না? সায়রা মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। তার মনে হলো সে কোনো স্বপ্ন দেখছে। সে জানত না এই এক রাতের সিদ্ধান্ত তার জীবনকে এক ভয়াবহ যুদ্ধের মুখে ঠেলে দেবে। ওদিকে প্রাসাদের নিচতলায় এক অন্ধকার ঘরে বসে ধ্যান করছিলেন শামসু কবিরাজ। হঠাৎ তার হাতে থাকা মাটির প্রদীপটি নিভে গেল। তিনি চোখ মেলে তাকালেন, তার কপালে চিন্তার ভাঁজ। তিনি বিড়বিড় করে বললেন, বিপদ আসছে। কোনো এক অতিপ্রাকৃত শক্তি এই বাড়ির সীমানা লঙ্ঘন করেছে। আমাকে এখনই ব্যবস্থা নিতে হবে। আরহাম সায়রার হাত ধরল। এক শক্তিশালী জিনের ভালোবাসা আর এক অসহায় মানুষের কান্নার সন্ধিক্ষণে জন্ম নিল এক নিষিদ্ধ প্রেম। আরহাম কি পারবে সায়রাকে নিয়ে জিনের দেশে যেতে? শামসু কবিরাজ কি পারবে তাদের আটকাতে? সেই নীলিমার মায়া সায়রার শোবার ঘর তখন এক অপার্থিব নীল আলোয় থই থই করছে। আরহামের হাতের স্পর্শে সায়রার ভয় ধীরে ধীরে কেটে গিয়ে এক অদ্ভুত প্রশান্তি নেমে এল। সে যেন নিজের অজান্তেই আরহামের মায়াজালে জড়িয়ে পড়ছে। আরহাম সায়রার খুব কাছে এসে দাঁড়াল, তার দীর্ঘদেহী অবয়ব আর আগুনের মতো জ্বলজ্বলে চোখের দিকে তাকিয়ে সায়রা মন্ত্রমুগ্ধের মতো হয়ে রইল। আরহাম নিচু স্বরে বলল, সায়রা, এই নশ্বর পৃথিবীর মানুষরা শুধু স্বার্থ চেনে। তোমার বাবা তোমাকে ক্ষমতার ঘুঁটি হিসেবে ব্যবহার করছে, কিন্তু আমার জগৎ আলাদা। সেখানে তুমি হবে রানী, নক্ষত্ররা তোমার পায়ে লুটিয়ে পড়বে। সায়রা আমতা আমতা করে বলল, কিন্তু আমি তো সাধারণ এক মেয়ে, আপনি কেন আমাকে পছন্দ করলেন? আর আপনি তো জিন, মানুষের সাথে জিনের মিলন কি সম্ভব? আরহাম জানালার বাইরে তাকিয়ে বলল, প্রেম কোনো জাতপাত বা প্রজাতি চেনে না। আমি 1000 বছর বেঁচে আছি, কিন্তু তোমার চোখের এক ফোঁটা অশ্রু আমার ভেতরে যে তোলপাড় সৃষ্টি করেছে তা জাবুলসার কোনো সুন্দরী জেনিয়াও পারেনি। আজ রাত থেকেই তুমি আমার সুরক্ষায় থাকবে। শামসু কবিরাজের উপস্থিতি ঠিক সেই মুহূর্তে দরজার বাইরে ভারী পায়ের আওয়াজ পাওয়া গেল। এমপি মোজাফফর চৌধুরীর বিশ্বস্ত এবং ভয়ঙ্কর তান্ত্রিক শামসু কবিরাজ হন্তদন্ত হয়ে করিডোর দিয়ে সায়রার ঘরের দিকে আসছিলেন। তার হাতে একটি পিতলের থালা, যাতে সিঁদুর দিয়ে অদ্ভুত কিছু নকশা আঁকা। তিনি বুঝতে পেরেছেন এই ঘরে কোনো সাধারণ অশরীরী আত্মা নয়, বরং কোনো উচ্চমার্গের জিন প্রবেশ করেছে। শামসু কবিরাজ দরজার সামনে এসে দাঁড়িয়ে চিৎকার করে উঠলেন, কে ভেতরে? বেরিয়ে আয় বলছি। এই সীমানা মন্ত্র দিয়ে বাঁধা, কোনো অপশক্তির সাধ্য নেই এখানে টিকে থাকার। ঘরের ভেতরে আরহামের মুখ শক্ত হয়ে গেল। তার চোখের মণি আগুনের মতো লাল হয়ে উঠল। সে অবজ্ঞার হাসি এসে বলল, সামান্য এক মাটির মানুষ, যে কিনা সামান্য টুকটাক জানে, সে আমাকে ধমক দিচ্ছে? সায়রা ভয়ে আরহামের হাত আঁকড়ে ধরল। আরহাম তাকে ইশারায় শান্ত থাকতে বলে ঘরের দরজার দিকে হাত বাড়াল। তার আঙুলের ডগা থেকে একটা কালচে বেগুনি রঙের বিদ্যুৎ ঠিকরে বের হয়ে দরজায় আঘাত করল। প্রথম সংঘাত বাইরে থেকে। শামসু কবিরাজ যখন মন্ত্র পড়া শুরু করলেন, তখন পুরো বাড়ি থরথর করে কাঁপতে লাগল। কবিরাজ তার ঝুলি থেকে এক মুঠো সরিষা বের করে তাতে ফুঁ দিয়ে দরজায় ছুঁড়ে মারলেন। এই সরিষাগুলো সাধারণ ছিল না, এগুলোকে জিন নাশক মন্ত্র দিয়ে শোধন করা হয়েছিল। সরিষাগুলো দরজায় লাগা মাত্রই এক বিকট বিস্ফোরণ হলো। ঘরভর্তি নীল আলো আর কবিরাজের তান্ত্রিক ধোঁয়া মিলে এক হুলস্থুল কাণ্ড ঘটে গেল। সায়রা ভয়ে চিৎকার দিয়ে বিছানায় বসে পড়ল। আরহাম ক্রুদ্ধ স্বরে গর্জে উঠল। সে তার ডানা দুটি মেলে ধরল, যা ঘরের ছাদ পর্যন্ত পৌঁছে গেল। সে সায়রাকে বলল, ভয় পেও না, এই তুচ্ছ জাদুকর আমার পশমও স্পর্শ করতে পারবে না। আরহাম দেয়াল ভেদ করে অদৃশ্য হয়ে বাইরে বেরিয়ে এল। শামসু কবিরাজ তাকে দেখতে পাচ্ছিলেন না, কিন্তু তার ঘ্রাণ আর বাতাসের কম্পন অনুভব করছিলেন। কবিরাজ তার তলোয়ার বের করে বাতাসে ঘোরাতে লাগলেন এবং বলতে লাগলেন, আলা কুদ্দুস, বাতাসের রাজা, আগুনের পুতুল, যেখানেই থাকিস বন্দী হ এই লোহার খাঁচায়। কিন্তু আরহাম ছিল সাধারণ জিনের চেয়ে অনেক বেশি শক্তিশালী। সে কবিরাজের ঠিক পেছনে গিয়ে দৃশ্যমান হল। তার গলার স্বর বজ্রের মতো শোনাল, শামসু, তোর আয়ু ফুরিয়ে এসেছে। এক রাজকীয় জিনের পথে বাধা হওয়ার সাহস কিভাবে পেলি? কবিরাজ চমকে পেছনে ফিরলেন। আরহামের তেজ দেখে তার হাত থেকে তলোয়ার খসে পড়ার উপক্রম হল। তিনি বুঝলেন
এটি কোনো সাধারণ খবিশ বা খবিশ জিন নয়, এটি কাফ পাহাড়ের রাজপুত্র। তিনি তড়িঘড়ি করে মাটি থেকে ধুলো নিয়ে এক বিশেষ মন্ত্র পড়ে আরহামের দিকে ছুঁড়ে মারলেন। সেই মন্ত্রের ধুলো আরহামের গায়ে লাগা মাত্রই তার শরীরে জ্বলুনি শুরু হলো। সে বুঝতে পারল এই কবিরাজ অনেক শক্তিশালী এবং প্রাচীন কোনো শয়তানি শক্তির সাহায্য নিচ্ছে। এখন সরাসরি লড়াই করলে সায়রার ক্ষতি হতে পারে। আরহাম দ্রুত ঘরের ভেতরে ঢুকে সায়রাকে কোলে তুলে নিল। সায়রা কিছু বুঝে ওঠার আগেই দেখল সে ঘরের মেঝেতে নেই, বরং বাতাসের ওপর ভাসছে। শামসু কবিরাজ চিৎকার করে মোজাফফর চৌধুরীকে ডাকতে লাগলেন, এমপি সাহেব, আপনার মেয়েকে জিন নিয়ে যাচ্ছে, জলদি আসুন। কিন্তু আরহাম ততক্ষণে জানালার কাঁচ ভেঙে সায়রাকে নিয়ে অন্ধকার আকাশে ডানা মেলল। মেঘের আড়ালে অদৃশ্য হওয়ার আগে আরহাম নিচে কবিরাজের দিকে তাকিয়ে বলে গেল, শামসু, আজকের এই অপমান আমি ভুলব না। সায়রা এখন আমার। তাকে ফিরে পেতে চাইলে তোকে জিনের দেশে আসতে হবে, যেখান থেকে কেউ জীবিত ফেরে না। জিনের দেশের পথে সায়রা আতঙ্কে চোখ বন্ধ করে রেখেছিল। তার কানে শুধু বাতাসের শোঁ শব্দ আসছিল। কিছুক্ষণ পর সে অনুভব করল বাতাস অনেক ঠান্ডা হয়ে গেছে এবং চারপাশ থেকে এক অদ্ভুত মিষ্টি গান ভেসে আসছে। সে আস্তে করে চোখ খুলল। নিচে তাকিয়ে তার বুক কেঁপে উঠল। তারা মেঘের অনেক ওপর দিয়ে উড়ছে। নিচে পৃথিবীটা ছোট ছোট আলোক বিন্দুর মতো লাগছে। কিন্তু তাদের সামনে এক বিশাল পাহাড় দেখা যাচ্ছে, যার চূড়া আকাশ স্পর্শ করেছে। সেই পাহাড়ের রং ঘন সবুজ এবং তা থেকে হীরের মতো আলো বের হচ্ছে। আরহাম শান্ত গলায় বলল, আমরা কাফ পাহাড়ের সীমানায় পৌঁছে গেছি সায়রা। ওই যে দেখছো রূপালী মেঘের আড়ালে প্রাসাদ, ওটাই আমার দেশ। ওখানে আজ থেকে তুমি হবে সম্রাজ্ঞী। কিন্তু সায়রা জানতো না এই সুন্দর দেশের আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর সব মায়াবী প্রাণী এবং আরহামের বাবার কঠোর আইন। আর পৃথিবীর মাটিতে শামসু কবিরাজ তখন সায়রাকে ফিরিয়ে আনার জন্য তার সবচেয়ে ভয়ঙ্কর রক্ত সাধনা শুরু করার প্রস্তুতি নিচ্ছিলেন। আরহাম যখন সায়রাকে নিয়ে জিনের দেশের রাজধানী জাবুলসার রাজপ্রাসাদে ল্যান্ড করল, তখন চারপাশ থেকে হাজার হাজার রঙিন প্রজাপতি তাদের ঘিরে ধরল। এখানকার মাটি যেন চন্দন দিয়ে মাখা, আর বাতাসের প্রতিটি ঝাপটায় কস্তুরীর সুবাস। আকাশটা আমাদের পৃথিবীর মতো নীল নয়, বরং হালকা বেগুনি, এবং সেখানে একসাথে 3টি চাঁদ দেখা যাচ্ছে। সায়রা ভয়ে আর বিস্ময়ে আরহামের হাত শক্ত করে ধরে রেখেছিল। সে দেখল প্রাসাদের প্রহরীরা মানুষের মতো লম্বা, কিন্তু তাদের কানগুলো কিছুটা সূচালো এবং চোখগুলো হীরের মতো জ্বলজ্বল করছে। আরহামকে দেখা মাত্রই তারা হাঁটু গেড়ে কুর্নিশ করল। আরহাম সায়রার দিকে তাকিয়ে পরম মমতায় বলল, সায়রা, ভয় পেও না। এটা এখন তোমার ঘর। এখানে তোমাকে কেউ গালি দেবে না, কেউ জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করবে না। এখানে শুধু আমি আর তুমি। সায়রার দুচোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। এটা কি আনন্দ নাকি নিরুপায় হওয়ার কান্না, সে নিজেও জানে না। সে ফিসফিস করে বলল, আমার বাবা মা, তারা কি ভাবছে? তারা তো মনে করবে আমি মারা গেছি, আর আমি মানুষ হয়ে এই জিনের দেশে কতদিন বাঁচব। আরহাম তার চোখের জল মুছে দিয়ে বলল, তুমি সাধারণ মানুষ নও সায়রা, তুমি আমার হৃদয়ের রানী। জিনের দেশে সময় থমকে থাকে। এখানে তোমার বয়স বাড়বে না, তুমি কোনোদিন বৃদ্ধ হবে না। অসুখী রাজকুমারী ও জিনের দেশের উৎসব। আরহাম সায়রাকে একটি বিশাল কক্ষে নিয়ে গেল। সেই কক্ষের দেয়ালগুলো সাদা মার্বেল আর সোনা দিয়ে তৈরি। সায়রার জন্য আনা হলো জিনের দেশের অদ্ভুত সব খাবার, যে ফলগুলো খেলে ক্ষুধা তৃষ্ণা 2ই মেটে এবং শরীরে স্বর্গীয় শক্তি অনুভূত হয়। কিন্তু সায়রা কিছুই খেল না। সে জানালার ধারে বসে আকাশের দিকে তাকিয়ে রইল। সেখানে কোনো পাখি ডাকছে না, শুধু এক অদ্ভুত ধীর লয়ের সঙ্গীত বাজছে, যা জিনের বাঁশি থেকে আসছে। সায়রার মনে পড়ল তার ছোটবেলার কথা, তার মায়ের কথা। যদিও তার বাবা কঠোর ছিল, কিন্তু তার শিকড় তো সেই পৃথিবীতেই। আরহামের এই অঢেল ঐশ্বর্য তাকে এক অজানা একাকিত্বের দিকে ঠেলে দিচ্ছিল। আরহাম সায়রার জন্য জিনের দেশের সেরা নর্তকীদের ডাকল। তারা আগুনের শিখার মতো নাচতে লাগল। কিন্তু সায়রা নিষ্পৃহ। আরহাম কিছুটা রেগে গেল। তার জিনের স্বভাবই অহংকার জেগে উঠল। সে সায়রার সামনে গিয়ে দাঁড়াল। সায়রা, আমি তোমার জন্য আমার জাত হারাত রাজি হয়েছি। তোমাকে পৃথিবীর অন্ধকার থেকে উদ্ধার করে আমার রাজ্যে নিয়ে এসেছি। আর তুমি কি না আমার দিকে তাকাচ্ছও না? তোমার এই মৌনতা আমাকে কষ্ট দিচ্ছে। আরহামের গলার স্বর কিছুটা গম্ভীর হয়ে উঠল। সায়রা ফুঁপিয়ে কেঁদে উঠল। তুমি আমাকে তুলে এনেছ আরহাম, আমাকে ভালোবেসে আনোনি।
ভালোবাসা কি জোর করে হয়? আমি এক নশ্বর মানুষ, আর তুমি আগুনের তৈরি জিন। আমাদের জগৎ আলাদা। তুমি কি পারবে আমার জন্য মানুষ হয়ে যেতে? পারবে আমার সাথে সাধারণ ডাল ভাত খেয়ে জীবন কাটাতে? আরহাম থমকে গেল। জিনের ইতিহাসে কোনোদিন কেউ কোনো রাজপুত্রকে এমন প্রশ্ন করেনি। তার চোখে রাগ এবং অভিমানের এক মিশ্রণ দেখা দিল। সে সায়রার ঘরে এক শক্তিশালী জাদুর দেয়াল তৈরি করে দিয়ে বলল, যতক্ষণ না তুমি এই রাজ্যকে আপন করে নিচ্ছ, ততক্ষণ তুমি এই কক্ষেই থাকবে। আমি তোমাকে ভালোবাসা দিয়েই জয় করব, ভয় দেখিয়ে নয়। পৃথিবীর মাটিতে রক্ত তর্পণ, এদিকে মানুষের পৃথিবীতে রাতটা ছিল অনেক বেশি ভয়ঙ্কর। এমপি মোজাফফর চৌধুরীর ড্রয়িং রুমে বসে আছেন শামসু কবিরাজ। তার সামনে একটি কালো কাপড়ে ঢাকা বেদি। মোজাফফর চৌধুরী অস্থির হয়ে পায়চারি করছেন। কবিরাজ মশাই, আমার মেয়েকে কি আর ফিরে পাবো না? ওই শয়তানটা তো ওকে নিয়ে বাতাসে মিলিয়ে গেল। এমপি সাহেবের কণ্ঠে যেমন দুশ্চিন্তা, তেমনি ছিল ক্ষমতার দম্ভ। শামসু কবিরাজ চোখ লাল করে বললেন, শান্ত হন এমপি সাহেব। ওই জিনটা কোনো সাধারণ খবিশ নয়, ও জাবুলসার রাজপুত্র আরহাম। ওকে মারা অত সহজ নয়। তবে আমি আজ রাতে রক্ত তর্পণ করব। আমাকে এক ফোঁটা সায়রার মায়ের রক্ত আর একটা তামাটে বর্ণের ছাগল দিন। আমি জিনের দেশের পথ খুলে দেব। কবিরাজ মনে মনে অন্য ফন্দি আঁটছিলেন। তিনি জানতেন, যদি আরহামকে বন্দি করতে পারেন তবে তার ক্ষমতা হবে অসীম। তিনি সায়রাকে উদ্ধার করার ছলে আরহামের জিনের প্রাণভ্রমরা দখল করতে চান। মাঝরাতে শ্মশানের এক নির্জন কোণায় কবিরাজ তার যজ্ঞ শুরু করলেন। তিনি আগুনের কুণ্ডলি জ্বালিয়ে তাতে সায়রার জামার একটি টুকরো ফেলে দিলেন। হঠাৎ আগুনের রং নীল হয়ে গেল এবং সেখান থেকে সায়রার আর্তনাদ শোনা যেতে লাগল। শামসু কবিরাজ অট্টহাসি দিয়ে উঠলেন, আরহাম, তুই সায়রাকে নিয়ে গিয়েছিস ঠিকই, কিন্তু তার আত্মা এখনো আমার হাতের মুঠোয়। সায়রাকে বাঁচাতে হলে তোকে ফিরে আসতেই হবে। বিপদের সংকেত জিনের দেশে সায়রা হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গেল। তার শরীর বন্ডা হতে শুরু করল। আরহাম ছুটে এল তার ঘরে। সে দেখল সায়রার বুকের ওপর একটা কালো চিহ্ন ফুটে উঠেছে। এটা কবিরাজের কুফুরি কালামের আসর। আরহামের হৃদয় চিরে একটা হাহাকার বেরিয়ে এল। সে বুঝল শামসু কবিরাজ সায়রাকে তিলে তিলে মারার ষড়যন্ত্র করছে, যাতে আরহাম পৃথিবীতে ফিরে আসতে বাধ্য হয়। আরহাম সায়রাকে জাপটে ধরে আকাশের দিকে তাকিয়ে গর্জে উঠল, শামসু, তুই আগুন নিয়ে খেলছিস? সায়রার যদি কিছু হয় তবে আমি তোর পুরো বংশ নিপাত করে দেব। আমি আসছি, মানুষের পৃথিবীতে আবার আসছি। সায়রার জ্ঞান ফিরো না, তার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। আরহাম তাকে কোলে নিয়ে জিনের দেশের এক গোপন গুহার দিকে রওনা দিল, যেখানে তার বুড়ো ওস্তাদ হাকিম জিন থাকেন। সায়রাকে বাঁচাতে হলে এখন অলৌকিক কোনো ওষুধের প্রয়োজন। বিদীর্ণ হৃদয় আরহাম সায়রার নিথর দেহটা আরহামের কোলে। যে মেয়েটির হাসিতে সে পৃথিবীর মায়া খুঁজে পেয়েছিল, সেই মেয়েটি এখন মৃত্যুর শীতলতায় ঢাকা। সায়রার ঠোঁটগুলো নীল হয়ে গেছে, আর তার গলার কাছে শামসু কবিরাজের কুফুরি কালামের সেই কালো দাগটা সাপের মতো কিলবিল করছে। আরহামের চোখের কোণে জমেছে তপ্ত অশ্রু। জিনের কান্না সাধারণ মানুষের মতো নয়। যখন কোনো জিন কাঁদে, তখন আকাশ থেকে ঝমঝম করে নীল রঙের বৃষ্টি নামে। জাবুলসার আকাশে আজ সেই নীল বৃষ্টি ঝরছে। আরহাম সায়রাকে নিয়ে পৌঁছাল কাফ পাহাড়ের সবচেয়ে গভীর এক গুহায়। সেখানে ধ্যানে মগ্ন থাকেন হাকিম জিন, যার বয়স প্রায় 3000 বছর। তার সাদা দাড়ি মাটির নিচ পর্যন্ত নেমে গেছে। আরহাম তার পায়ের কাছে সায়রাকে শুইয়ে দিয়ে চিৎকার করে কেঁদে উঠল, ওস্তাদ, একে বাঁচান। আমি আমার অমরত্ব দিয়ে দেব, আমার রাজত্ব দিয়ে দেব, বিনিময়ে শুধু এই মানবীকে জীবন ফিরিয়ে দিন। আরহামের কণ্ঠে এক রাজপুত্রের অহংকার ছিল না, ছিল এক প্রেমিকের চরম আরতি। হাকিম জিন চোখ খুললেন। তার চোখ দুটো মরা নক্ষত্রের মতো ফ্যাকাশে। তিনি সায়রার কপালে হাত রেখে দীর্ঘশ্বাস ফেললেন। আরহাম, তুই আগুনের সন্তান হয়ে মাটির মানুষের প্রেমে পড়লি? তুই কি জানিস না, আগুন আর মাটি কখনো এক হয় না? মাটি একদিন ছাই হয়ে যায় আর আগুন একা জ্বলতে থাকে। আরহাম ফুপিয়ে উঠে বলল, আমি কোনো যুক্তি জানি না ওস্তাদ। আমি শুধু জানি, সায়রা না থাকলে জাবুলসার এই সৌন্দর্য আমার কাছে শ্মশান মনে হয়। কবিরাজের বিষাক্ত জাল। ওদিকে পৃথিবীর বুকে শামসু কবিরাজ তার যজ্ঞের তেজ আরও বাড়িয়ে দিয়েছেন। তিনি একটি পুতুলের গলায় সুতো বাঁধছেন। পুতুলের শরীরে সায়রার নাম লেখা। তিনি প্রতিটি টানে সায়রার প্রাণবায়ু টেনে নিচ্ছেন। মোজাফফর চৌধুরী পাশে বসে ঘামছেন। কবিরাজ, সায়রা তো শেষ হয়ে যাচ্ছে।
ও কি বেঁচে ফিরবে? কবিরাজ শয়তানি হাসি হেসে বললেন, ওকে বাঁচানোর ক্ষমতা এখন শুধু ওই জিনের আছে। আমি ওকে বাধ্য করছি সায়রাকে নিয়ে আমার সামনে আসতে। যখন সে আসবে, আমি সায়রার প্রাণের বিনিময়ে আরহামের জহরত, জিনের শক্তির উৎস দাবি করব। ওই জহরত পেলে আমি অমর হয়ে যাব এমপি সাহেব। মানুষের লোভের কোনো সীমা নেই। সায়রা সেখানে কেবল একটি মাধ্যম, আসল লক্ষ্য হল আরহামের অলৌকিক ক্ষমতা। মৃত্যুর দুয়ারে সায়রা হাকিম জিন আরহামকে বললেন, একে বাঁচানোর একটি উপায় আছে, কিন্তু তাতে তোর নিজের জীবন সংকটে পড়বে। তোকে তোর বুকের ভেতরের আগুনের এক ফোঁটা নির্যাস এই মেয়ের মুখে দিতে হবে। এতে সে সুস্থ হবে ঠিকই, কিন্তু তোর শক্তি অর্ধেক হয়ে যাবে। তুই সাধারণ জিনের মতো দুর্বল হয়ে পড়বি। তখন ওই তান্ত্রিকের সাথে লড়াই করা তোর জন্য অসম্ভব হতে পারে। আরহাম এক মুহূর্তও ভাবল না। সে সায়রার হাত ধরল। ওস্তাদ, আমার শক্তির চেয়ে সায়রার শ্বাস অনেক বেশি দামি। আমি যদি আজ ওকে হারাই, তবে এই শক্তি দিয়ে আমি কি করব? আরহাম তার বুকের মাঝখানে হাত রাখল। এক তীব্র যন্ত্রণায় তার মুখ নীল হয়ে গেল। সে তার শরীরের সবচেয়ে মূল্যবান শক্তির কণা বের করে আনল, যা একটি ছোট উজ্জ্বল গোলকের মতো জ্বলছিল। সে অতি সন্তর্পণে তা সায়রার মুখে স্পর্শ করাল। চেতনা ও বিরহ ধীরে ধীরে সায়রা চোখ মেলল। তার শরীরে রক্তের প্রবাহ ফিরে এল। সে দেখল আরহাম ফ্যাকাশে মুখে তার পাশে বসে আছে। আরহামের সেই রাজকীয় তেজ যেন কিছুটা ম্লান, কিন্তু তার চোখে সায়রার জন্য ভালোবাসার সমুদ্র। সায়রা ক্ষীণ স্বরে বলল, আরহাম, আমি কোথায়? আমার খুব কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল কেউ আমার গলা টিপে ধরেছে। আরহাম সায়রাকে জড়িয়ে ধরল। তুমি ঠিক আছ সায়রা, তোমাকে কেউ নিয়ে যেতে পারবে না। আমি সব শক্তি হারিয়ে ফেললেও তোমাকে হারাব না। সায়রা প্রথমবার আরহামের বুকে মাথা রাখল। সে অনুভব করল এই জিনটা তার জন্য কতটা ত্যাগ করতে পারে। সে কাঁদতে কাঁদতে বলল, কেন করলে এমন? আমি তো শুধু একজন সাধারণ মানুষ। তোমার এই বিশাল সাম্রাজ্য ছেড়ে কেন আমার মতো একটা তুচ্ছ মেয়ের জন্য নিজেকে শেষ করছো? আরহাম হাসল। সেই হাসিতে ছিল অপার্থিব সুখ। ভালোবাসায় তুচ্ছ বলে কিছু নেই সায়রা। জিনের দেশে 1000 বছর একা বেঁচে থাকার চেয়ে মানুষের মতো কয়েকটা দিন তোমার সাথে ভালোবাসায় কাটানো অনেক বেশি ভাগ্যের। কিন্তু তাদের এই সুখ বেশিক্ষণ টিকল না। হঠাৎ গুহার ভেতর ধোঁয়া ঢুকে পড়ল। শামসু কবিরাজের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল, আরহাম, পালিয়ে লাভ নেই। সায়রার বাবার রক্ত আমার কাছে। আমি সায়রার শিরায় বিষ ঢুকিয়ে দিয়েছি। যদি পূর্ণিমার আগে তাকে আমার কাছে না আনো, তবে সে জিনের দেশে থেকেও ছাই হয়ে যাবে। সায়রা আবার যন্ত্রণায় কোঁকিয়ে উঠল। আরহাম বুঝল, এই লড়াই জিনের দেশে বসে জেতা যাবে না। তাকে আবার ফিরতে হবে সেই ধুলোবালির পৃথিবীতে, যেখানে তার জন্য অপেক্ষা করছে এক মরণপণ লড়াই। আরহামের অর্ধেক শক্তি চলে গেছে, কিন্তু জেদ বেড়েছে 1000 গুণ। সে সায়রাকে নিয়ে গুহা থেকে বেরিয়ে এল। জাবুলসার আকাশ তখন লাল হয়ে গেছে, যা যুদ্ধের সংকেত। আরহাম কি পারবে তার হারানো শক্তি নিয়ে শামসু কবিরাজকে পরাজিত করতে? নাকি প্রেমের এই গল্পে বিচ্ছেদই হবে শেষ পরিণতি? সায়রার শরীর আবার নিস্তেজ হয়ে আসছে। হাকিম জিনের গুহা থেকে বেরিয়ে আরহাম যখন আকাশপানে তাকালো, তখন দেখল জিনের দেশের রূপালী চাঁদটা ধীরে ধীরে রক্তবর্ণ ধারণ করছে। আরহামের নিজের শরীরও আজ অবশ হয়ে আসছে। তার বুকের সেই তেজস্বী আগুন এখন স্তিমিত, কারণ তার প্রাণের একাংশ এখন সায়রার ধমনীতে বইছে। সায়রা আরহামের গাল স্পর্শ করে ফিসফিস করে বলল, আরহাম, আমাকে ছেড়ে দাও। তুমি তোমার রাজ্যে ফিরে যাও। আমার জন্য তুমি শেষ হয়ে যাচ্ছ, এটা আমি সইতে পারছি না। আরহাম সায়রার কপালে চুমু খেয়ে বলল, যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সায়রা, সেদিনই আমি আমার জীবন তোমাকে সঁপে দিয়েছি। জিনের দেওয়া কথা কখনো নড়ে চড়ে না। আমি তোমাকে ওই নরপিশাচ কবিরাজের হাত থেকে মুক্ত করবই, এমনকি যদি তার জন্য আমাকে মারাও যেতে হয়। পৃথিবীতে প্রত্যাবর্তন। আরহাম তার অবশিষ্ট শক্তি সঞ্চয় করে বিশাল পাখা দুটো মেলল, কিন্তু আগের মতো সেই ক্ষিপ্রতা নেই। সে সায়রাকে বুকে জড়িয়ে ধরে মেঘের রাজ্য পার হয়ে আবার সেই ধুলোবালির পৃথিবীতে ফিরে এল। তবে এবার সে এমপি সাহেবের প্রাসাদে গেল না। সে সায়রাকে নিয়ে এক নির্জন বনের ভেতরে পুরনো এক মন্দিরে আশ্রয় নিল। আরহাম জানত শামসু কবিরাজ তাকে খুঁজছে, আর সায়রার জীবনের সুতো এখন ওই কবিরাজের হাতের পুতুলের সাথে বাঁধা। আরহাম মন্দিরের মেঝেতে সায়রাকে শুইয়ে দিয়ে চারপাশে আগুনের একটি বৃত্ত তৈরি করল। এটি জিনের সুরক্ষা বলয়, যা ভেদ করা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব। কিন্তু আরহাম এখন দুর্বল।
তার চোখ থেকে আগুনের বদলে জল গড়িয়ে পড়ছে। সে সায়রার হাত ধরে বলল, সায়রা, আমি যদি আজ হেরে যাই, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি চেয়েছিলাম তোমাকে জিনের দেশের সব সুখ দিতে, কিন্তু মানুষের ঘৃণা যে এত শক্তিশালী হতে পারে তা আমি জানতাম না। সায়রা আরহামের হাত আঁকড়ে ধরল। তার চোখেও জল। আরহাম, আমি কোনো সুখ চাই না। আমি শুধু চাই তুমি বেঁচে থাকো। এই মন্দিরে আসার পর থেকে আমার মনে হচ্ছে তোমার সাথে কাটানো এই কয়েকটা মুহূর্তই আমার জীবনের শ্রেষ্ঠ সময়। শামসু কবিরাজের আগমন। হঠাৎ বনের নিস্তব্ধতা ভেঙে এক বিকট অট্টহাসি শোনা গেল। মন্দিরের চারপাশে ঝোড়ো হাওয়া বইতে শুরু করল। গাছের পাতাগুলো যেন ব্যথায় আর্তনাদ করে উঠল। অন্ধকারের বুক চিরে মশাল হাতে হাজির হলেন শামসু কবিরাজ। তার পেছনে এমপি মোজাফফর চৌধুরী এবং একদল সশস্ত্র লোক। শামসু কবিরাজ মন্দিরের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বললেন, আরহাম, তোর আগুনের তেজ তো ফুরিয়ে এসেছে। তোর ডানার ঝাপটায় আজ আর পাহাড় কাঁপে না। বেরিয়ে আয়। সায়রাকে আমার হাতে তুলে দে, আর তোর ওই জহরত আমাকে দিয়ে দে। আমি তোকে মুক্তি দেব। আরহাম টলমল পায়ে মন্দিরের বাইরে এসে দাঁড়াল। তার পরনে রাজকীয় পোশাক এখন ধুলোয় মলিন, কিন্তু তার চোখের দৃষ্টি এখনো সিংহের মতো অটল। সে গর্জে উঠল, শামসু, তুই একজন রাজপুত্রের সামনে দাঁড়িয়ে কথা বলছিস। আমি দুর্বল হতে পারি, কিন্তু আমি এখনো 1000 জিনের সমান শক্তিশালী। সায়রাকে ছোঁয়ার আগে তোকে আমার লাশের ওপর দিয়ে যেতে হবে। ভয়ঙ্কর তান্ত্রিক লড়াই। শামসু কবিরাজ তার ঝুলি থেকে একটা হাড়ের তৈরি বাঁশি বের করলেন। সেই বাঁশি বাজানো শুরু করতেই চারপাশ থেকে অশুভ আত্মা আর কঙ্কালেরা বেরিয়ে আসতে লাগল। আরহাম তার শেষ শক্তি দিয়ে হাত থেকে আগুনের গোলা ছুঁড়তে লাগল, কিন্তু তার হাত কাঁপছে। এমপি মোজাফফর চৌধুরী আড়ালে দাঁড়িয়ে দেখছিলেন। তিনি নিজের মেয়ের কথা ভাবছেন না, তিনি ভাবছেন সায়রাকে ফিরে পেলে তার রাজনৈতিক সম্মান বাঁচবে। মানুষের লোভ আর স্বার্থপরতা দেখে আরহামের হৃদয় ঘৃণায় ভরে উঠল। এক পর্যায়ে কবিরাজ একটি বিষাক্ত ছুরি বের করলেন, যা জিনের রক্তে ভেজানো। তিনি আরহামের দিকে লক্ষ্য করে ছুরিটি ছুঁড়ে মারলেন। আরহাম যখন সায়রাকে বাঁচাতে ব্যস্ত, ঠিক তখনই ছুরিটি তার বাম পাখায় বিঁধে গেল। এক আকাশ ফাটানো আর্তনাদ করে আরহাম মাটিতে লুটিয়ে পড়ল। তার পাখা থেকে নীল রক্ত ঝরতে শুরু করল। মন্দিরের ভেতর থেকে সায়রা চিৎকার করে উঠল, আরহাম, না! আরহাম মাটিতে পড়ে আছে, আর শামসু কবিরাজ তার দিকে এগিয়ে আসছেন সেই বিজয়ের হাসি নিয়ে। সায়রা কি পারবে তার ভালোবাসাকে বাঁচাতে? আরহামের কি তবে এখানেই শেষ? অসহায় রাজপুত্রের আর্তনাদ। মন্দিরের সামনে আরহাম মাটিতে লুটিয়ে আছে। তার বিশাল বাম পাখাটি শামসু কবিরাজের বিষাক্ত ছুরির আঘাতে নিথর হয়ে গেছে। যে পাখা দিয়ে সে মুহূর্তের মধ্যে মেঘের রাজ্য পাড়ি দিত, সেই পাখা থেকে এখন আগুনের মতো গরম নীল রক্ত ঝরছে। আরহামের মুখ যন্ত্রণায় নীল হয়ে গেছে, কিন্তু তার এক হাত এখনো সায়রাকে আগলে রাখা আগুনের বলয়টির দিকে প্রসারিত। শামসু কবিরাজ অট্টহাসি দিয়ে তার হাতের হাড়ের বাঁশিটা পকেটে রাখলেন। তিনি ধীরে ধীরে আরহামের দিকে এগিয়ে এলেন। তার চোখে জয়ের নেশা আর লোভ। কি হলো আরহাম, তোমার সেই রাজকীয় তেজ কোথায় গেল? যে পাখা দিয়ে আকাশ শাসন করতে, সেই পাখা আজ ধুলোয় লুটোচ্ছে। এখন তোর বুকের ওই জহরত আমাকে দিয়ে দে, তবেই তোর মৃত্যু হবে যন্ত্রণাহীন। কবিরাজ তার পায়ের বুট দিয়ে আরহামের জখম হওয়া পাখার ওপর চাপ দিলেন। আরহাম এক তীব্র চিৎকার করে উঠল। সেই চিৎকারে বনের পশু পাখিরা ভয়ে এলাকা ছেড়ে পালাতে লাগল। সে দাঁতে দাঁত চেপে বলল, শামসু, তুই আমার দেহটাকে শেষ করতে পারবি, কিন্তু আমার ভালোবাসাকে নয়। সায়রা আমার প্রাণের সাথে মিশে আছে। সায়রার হাহাকার ও অলৌকিক শক্তি। মন্দিরের ভেতরে সায়রা আর স্থির থাকতে পারল না। সে দেখছে তার জন্য একটা অমর সত্তা ধুলোয় মিশে যাচ্ছে। সে বারবার আগুনের বলয়টি পার হওয়ার চেষ্টা করছে, কিন্তু আরহামের তৈরি করা সেই অদৃশ্য দেয়াল তাকে আটকে দিচ্ছে। সায়রা চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, আরহাম, আমাকে ছেড়ে দাও। আমি তোমার কাছে যেতে চাই। ওই শয়তানটাকে বলো আমাকে নিয়ে যেতে, কিন্তু তোমাকে যেন আর কষ্ট না দেয়। হঠাৎ সায়রা অনুভব করল তার শরীরের ভেতর এক অদ্ভুত গরম স্রোত বইছে। সে জানত না যে আরহাম তার অর্ধেক শক্তি সায়রার শরীরে প্রবেশ করিয়ে দিয়েছিল তাকে বাঁচানোর জন্য। সায়রার রাগ আর দুঃখ যখন চরমে পৌঁছালো, তখন তার চোখ দুটো আরহামের মতোই সোনালী বর্ণ ধারণ করল। সে নিজের হাত দিয়ে সেই আগুনের বলয়টি স্পর্শ করল। আশ্চর্যের বিষয়, বলয়টি তাকে বাধা দিল না, বরং সায়রার স্পর্শে তা আরও বিশাল হয়ে জ্বলে উঠল।
শামসু কবিরাজের নতুন চাল। শামসু কবিরাজ যখন আরহামের বুক চিরে জহরত বের করার জন্য মন্ত্র পড়া শুরু করলেন, ঠিক তখনই মন্দির থেকে এক আশ্চর্য জ্যোতি বেরিয়ে এল। সায়রা ধীর পায়ে বাইরে বেরিয়ে এল। তার চুলগুলো বাতাসে উড়ছে, আর তার চারপাশ থেকে এক তেজস্বী আভা বের হচ্ছে। শামসু কবিরাজ থমকে গেলেন। এ কি? মানুষের শরীরে জিনের তেজ? আরহাম, তুই তো দেখছি বড় ভুল করেছিস। নিজের শক্তি এই মেয়েকে দিয়ে তুই নিজেকে যেমন শেষ করেছিস, এই মেয়েকেও তুই মহাবিপদে ফেলেছিস। মানুষের শরীর এই শক্তি বেশিক্ষণ সইতে পারবে না, ও পুড়ে ছাই হয়ে যাবে। মোজাফফর চৌধুরী দূর থেকে মেয়ের এই রূপ দেখে ভয়ে পিছিয়ে গেলেন। কবিরাজ, ওটা কি আমার মেয়ে? ওর চোখ এমন কেন? কবিরাজ বিরক্ত হয়ে বললেন, চুপ করুন এমপি সাহেব। আপনার মেয়ে এখন একটা জীবন্ত অগ্নিকুণ্ড। ওকে শান্ত না করলে ও পুরো এলাকা জ্বালিয়ে দেবে। এক অসম লড়াই ও আত্মত্যাগ। সায়রা কোনো কথা বলল না। সে শুধু আরহামের পাশে গিয়ে বসল। আরহামের রক্তাক্ত মাথাটা নিজের কোলে তুলে নিল। আরহাম অস্ফুট স্বরে বলল, সায়রা, কেন বের হলে? আমি তোমাকে রক্ষা করতে চেয়েছিলাম। সায়রা আরহামের কপালে হাত রেখে বলল, তুমি আমাকে রক্ষা করতে গিয়ে নিজেকে বিলিয়ে দিয়েছ। এখন আমার পালা। আমাদের আলাদা করার ক্ষমতা কারণ নেই। সায়রা মাথা তুলে শামসু কবিরাজের দিকে তাকাল। তার দৃষ্টিতে এমন এক শক্তি ছিল যে কবিরাজ দুপা পিছিয়ে গেলেন। সায়রা তার হাত তুলতেই চারপাশ থেকে আগুনের শিখা কবিরাজকে ঘিরে ফেলল। কিন্তু কবিরাজও দমবার পাত্র নন। তিনি তার ঝুলি থেকে এক মুঠো কালো ছাই ছুঁড়ে মারলেন, যা সায়রার আগুনের তেজকে নিভিয়ে দিতে লাগল। কবিরাজ মন্ত্র পড়লেন, অন্ধকার জগতের রাজা, জাগো, এই মানবীর রক্ত পান করো। আকাশ হঠাৎ কালো হয়ে গেল। কোনো মেঘ ছাড়াই বজ্রপাত হতে শুরু করল। সেই বজ্রের আঘাত সরাসরি আরহামের ওপর এসে পড়ল। আরহামের শরীর থেকে ধোঁয়া বের হতে লাগল। সে বুঝতে পারল, সায়রাকে বাঁচাতে হলে তাকে শেষবারের মতো এক ভয়ঙ্কর ঝুঁকি নিতে হবে। আরহাম সায়রার কানের কাছে ফিসফিস করে বলল, সায়রা, আমার চোখের দিকে তাকাও। তোমার ভেতরে যে শক্তি আছে, সেটাকে ঘৃণা নয়, ভালোবাসা দিয়ে জাগিয়ে তোলো। তবেই এই অন্ধকার শক্তি হার মানবে। সায়রা আরহামের চোখে চোখ রাখল। ঠিক সেই মুহূর্তে শামসু কবিরাজ তার তলোয়ার উঁচিয়ে তাদের দিকে ধেয়ে এলেন। কিন্তু তিনি পৌঁছানোর আগেই আরহামের শরীর থেকে এক বিশাল নীল আলোকচ্ছটা বের হয়ে পুরো বনকে আলোকিত করে দিল। পর মুহূর্তেই চারপাশ নিস্তব্ধ। ধোঁয়া সরে যাওয়ার পর দেখা গেল সেখানে আর কেউ নেই। মন্দিরটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শামসু কবিরাজ মাটিতে পড়ে গোঙাচ্ছেন, তার চোখ অন্ধ হয়ে গেছে। মোজাফফর চৌধুরী পাগলের মতো নিজের মেয়েকে খুঁজছেন। কিন্তু আরহাম আর সায়রা কোথায়? তারা কি মারা গেছে? নাকি আরহাম তার শেষ শক্তি দিয়ে সায়রাকে নিয়ে জিনের দেশের কোনো গোপন ঠিকানায় চলে গেছে? নিভৃত এক মায়ালোক। সেই ভয়ঙ্কর বিস্ফোরণের পর যখন ধোঁয়া কাটল, দেখা গেল মন্দির প্রাঙ্গণে আরহাম বা সায়রা কেউ নেই। আরহাম তার শেষ অবশিষ্ট রাজকীয় শক্তি ব্যবহার করে মাকান শূন্য বা শূন্যতার এক জগতে সায়রাকে নিয়ে আশ্রয় নিয়েছে। এটি এমন এক জায়গা যা জিনের দেশ আর মানুষের পৃথিবীর মাঝখানে অবস্থিত। এখানে সময় স্থির, চারদিকে শুধু ঘন সাদা কুয়াশা আর ভাসমান কিছু পাথরের টুকরো। আরহাম একটি বড় পাথরের ওপর শুয়ে আছে। তার শরীরটা আগের মতো উজ্জ্বল নেই। আগুনের শিখার মতো গায়ের রং এখন ছাইয়ের মতো ধূসর হয়ে গেছে। তার ডানা দুটো ভেঙে অবশ হয়ে পাশে পড়ে আছে। সায়রা তার পাশে বসে পাগলের মতো কাঁদছে। সায়রা আরহামের হাত নিজের গালের সাথে চেপে ধরে বলল, আরহাম, কথা বলো। তুমি আমাকে এখানে কেন আনলে? আমি তো তোমার সাথে ওই মন্দিরে মরতে প্রস্তুত ছিলাম। কেন তুমি নিজের শেষ শক্তিটুকু এভাবে খরচ করলে? আরহাম খুব ধীরে ধীরে চোখ মেলল। তার চোখে আগের সেই তেজ নেই, কিন্তু সায়রার জন্য মায়া এখনো অটল। সে ভাঙা গলায় বলল, সায়রা, তুমি তো মরণশীল মানুষ। তোমার আয়ু অল্প। আমি চেয়েছিলাম আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে পৃথিবীর আলোয় বাঁচিয়ে রাখতে। আমি মরে গেলে তুমি কি এই শূন্যতায় থাকতে পারবে? সায়রা চিৎকার করে উঠল, তোমাকে ছাড়া কোনো পৃথিবী আমার চাই না। তুমি বলেছিলে জিনের দেশে আমরা সুখে থাকব। চলো না, আমরা আবার সেই কাফ পাহাড়ে ফিরে যাই। জাবুলসার হাহাকার। ওদিকে জিনের দেশ জাবুলসাতে শোকের ছায়া নেমে এসেছে। আকাশের তিনটে চাঁদই আজ কালো মেঘে ঢাকা। জিনের বাদশাহ সুলতান আসাদ জানতে পেরেছেন তার একমাত্র পুত্র এক মানবীর জন্য নিজের জীবন উৎসর্গ করছে।
সুলতান রাগে এবং দুঃখে তার সিংহাসন ছেড়ে উঠে দাঁড়ালেন। সুলতান আসাদ গর্জে উঠলেন, মানুষ, ওই তুচ্ছ মাটির মানুষ আমার বংশের প্রদীপ নিভিয়ে দিচ্ছে। সেনাপতি, এখনই সৈন্য সামন্ত তৈরি করো। মর্তের ওই কবিরাজ আর ওই এমপি কাউকে জ্যান্ত রাখা হবে না। আর আরহামকে শিকল দিয়ে বেঁধে নিয়ে এসো। কিন্তু জিনের দেশের আইন খুব কঠিন। কোনো জিনের রাজপুত্র যদি স্বেচ্ছায় তার শক্তি কোনো মানুষকে দান করে, তবে তাকে ফিরিয়ে আনা প্রায় অসম্ভব। সুলতানের সেনাপতি নিচু স্বরে বলল, জাহাপনা আরহাম শাহজাদা এখন শূন্যতার জগতে আছেন। সেখানে আমাদের সাধারণ ক্ষমতা কাজ করবে না। একমাত্র সেই কবিরাজের রক্ত দিয়ে যদি জহরত আবার সিক্ত করা যায়, তবেই শাহজাদা পুনর্জীবন পাবেন। পৃথিবীর বুকে প্রতিশোধের আগুন। এদিকে পৃথিবীর মাটিতে শামসু কবিরাজ অন্ধ হয়ে গেলেও তার শয়তানি বুদ্ধি কমেনি। সে মন্দিরের ধ্বংসস্তূপে বসে মন্ত্র পড়ছে। তার চোখের জায়গায় এখন রক্ত মাখা পট্টি বাঁধা। সে মোজাফফর চৌধুরীকে বলল, এমপি সাহেব, আপনার মেয়ে এখন আর মানুষ নেই। সে জিনের শক্তির অর্ধেক নিয়ে পালিয়েছে। যদি তাকে খুঁজে না বের করেন, তবে সে যখন তার আসল রূপ ধারণ করবে, তখন আপনার এই শহর ছাই হয়ে যাবে। মোজাফফর চৌধুরী এখন ভয়ে কাঁপছেন। তার গদি, সম্মান আর জীবন সবই এখন হুমকির মুখে। তিনি বললেন, কবিরাজ, আপনি যা চান আমি তাই দেব। শুধু আমার মেয়েকে ফিরিয়ে আনুন আর এই বিপদ থেকে আমাকে বাঁচান। কবিরাজ হাসলেন। সেই হাসি ছিল নারকীয়। আমাকে সায়রার ঘরের একটা আয়না এনে দিন। আয়নার মাধ্যমে আমি শূন্যতার জগতের পথ খুঁজে বের করব। তবে মনে রাখবেন, এবার লড়াইটা হবে আরহামের সাথে নয়, সায়রার ভেতরে থাকা জিনের শক্তির সাথে। শূন্যতার জগতে এক অদ্ভুত মুহূর্ত সায়রা লক্ষ্য করল। আরহামের শরীরটা ধীরে ধীরে স্বচ্ছ হয়ে যাচ্ছে। জিনের মৃত্যু মানেই তারা বাতাসে মিশে যায়। সায়রা বুঝতে পারল সময় ফুরিয়ে আসছে। সে আরহামকে জড়িয়ে ধরল। আরহাম ফিসফিস করে বলল, সায়রা, তুমি কি জানো, জিনের দেশের রূপকথায় আছে, যদি কোনো মানুষ কোনো জিনের জন্য হৃদয় থেকে এক ফোঁটা রক্ত দান করে, তবে তাদের আত্মা চিরদিনের জন্য এক হয়ে যায়। কিন্তু আমি চাই না তোমার ক্ষতি হোক। সায়রা কোনো কথা না বলে নিজের হাতের আঙুল কামড়ে এক ফোঁটা রক্ত বের করল। সে সেই রক্ত আরহামের ঠোঁটে স্পর্শ করাল। মুহূর্তের মধ্যে পুরো শূন্যতার জগৎ কেঁপে উঠল। সায়রার শরীরের ভেতর থাকা জিনের শক্তি আর তার নিজের রক্ত মিলে এক অদ্ভুত নীল আগুনের সৃষ্টি হলো। আরহামের শরীরে প্রাণের স্পন্দন আবার ফিরে আসতে শুরু করল। কিন্তু এটি কি আরহামকে বাঁচিয়ে তুলবে, নাকি সায়রাকে আরও বড় বিপদে ফেলবে? ঠিক সেই সময় শূন্যতার কুয়াশা ভেদ করে একটি অশুভ ছায়া এগিয়ে আসতে দেখা গেল। শামসু কবিরাজের মন্ত্রের শক্তি সেখানে পৌঁছে গেছে। এক বিকট কণ্ঠস্বর ভেসে এল, লুকিয়ে থেকে লাভ নেই। সায়রা, তোর রক্তই হবে আমার অমরত্বের চাবিকাঠি। সায়রার দেওয়া সেই এক ফোঁটা রক্ত যখন আরহামের ঠোঁট স্পর্শ করল, তখন এক প্রচণ্ড বৈদ্যুতিক তরঙ্গ পুরো শূন্যতার জগৎকে কাঁপিয়ে দিল। আরহামের ধূসর হয়ে যাওয়া শরীরটা হঠাৎ তীব্র নীল আলোয় জ্বলে উঠল। সায়রা অনুভব করল তার নিজের শরীরের তেজ যেন আরহামের ধমনীতে প্রবাহিত হচ্ছে। এটি কেবল জীবনদান ছিল না, এটি ছিল দুই জগতের আগুন আর মাটির এক অচ্ছেদ্য বন্ধন। আরহামের চোখ দুটো খুলে গেল। তবে এবার তার চোখের মণি আর আগুনের মতো লাল নয়, বরং সায়রার রক্তের ছোঁয়ায় তা গভীর বেগুনি বর্ণ ধারণ করেছে। সে উঠে বসল। তার ভাঙা ডানা দুটো অলৌকিকভাবে আবার জোড়া লাগতে শুরু করল। সায়রা, তুমি এ কি করলে? আরহাম অবাক হয়ে সায়রার দিকে তাকাল। তোমার এই রক্তদানের ফলে আমার শরীরে এখন মানুষের আবেগ আর জিনের শক্তি মিশে গেছে। আমি এখন আর শুধু জিনের রাজপুত্র নই, আমি তোমার প্রেমের এক অবিনশ্বর যোদ্ধা। সায়রা ক্লান্ত হয়ে আরহামের বুকে গড়িয়ে পড়ল। আমি চাই তুমি বেঁচে থাকো আরহাম। আমাদের জন্য পৃথিবী বা জিনের দেশ যেখানেই লড়াই করতে হয়, আমি তোমার পাশে আছি। কবিরাজের অশুভ ছায়া ঠিক সেই মুহূর্তে শূন্যতার জগতের সাদা কুয়াশা চিরে কালো ধোঁয়ার মতো শামসু কবিরাজের মন্ত্রের ছায়া সেখানে প্রবেশ করল। কবিরাজের আসল শরীর পৃথিবীতে থাকলেও তার অশুভ আত্মা এখন এই মায়ালোকে দৃশ্যমান। তার সেই বীভৎস মুখ থেকে লালা ঝরছে আর হাতে থাকা তান্ত্রিক লাঠি দিয়ে সে বাতাসকে আঘাত করছে। হা 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 হা, প্রেম, এক রাজকীয় জিনের জন্য মানুষের রক্ত। কবিরাজের কণ্ঠস্বর চারদিকে প্রতিধ্বনিত হল। আরহাম, তুই ভেবেছিস বেঁচে গেছিস? এই রক্তদান তোকে আরও দুর্বল করে দিয়েছে। তুই এখন অর্ধেক মানুষ। আর সায়রা, তোর রক্তে এখন জিনের তেজ।
তোকে আমি বলি দিয়ে সেই শক্তি নিজের মধ্যে টেনে নেব। শামসু কবিরাজ তার লাঠি উঁচিয়ে সায়রার দিকে এক তপ্ত কালো শিখা ছুঁড়ে মারল। সায়রা ভয়ে চোখ বন্ধ করে ফেলল, কিন্তু আরহাম মুহূর্তের মধ্যে সায়রাকে সরিয়ে দিল এবং নিজের হাত দিয়ে সেই কালো শিখা ধরে ফেলল। আরহামের নতুন শক্তি আরহামের হাতের মুঠোয় কবিরাজের কালো জাদুটি নীল আলোয় ভস্ম হয়ে গেল। আরহামের ডানাগুলো এবার বিশাল হয়ে ছড়িয়ে পড়ল, যা থেকে হীরের মতো উজ্জ্বল কণা ঝরছে। সে ধীর পায়ে কবিরাজের ছায়ার দিকে এগিয়ে গেল। শামসু, তুই ভুলে গেছিস যে মানুষের ভালোবাসা যখন জিনের শক্তির সাথে মেশে তখন তা পৃথিবীর কোনো মন্ত্র দিয়ে ধ্বংস করা যায় না। আরহামের কণ্ঠস্বর এবার আগের চেয়ে অনেক বেশি গম্ভীর এবং শক্তিশালী শোনাল। আরহাম তার ডানা দিয়ে বাতাসের একটি প্রচণ্ড ঝাপটা দিল। সেই বাতাসে শামসু কবিরাজের আত্মার ছায়া ছিন্নবিচ্ছিন্ন হতে শুরু করল। পৃথিবীতে বসে থাকা কবিরাজ হঠাৎ রক্তবমি করে মাটিতে পড়ে গেলেন। তার আয়নার ভেতর দিয়ে দেখা সেই মায়াবী জগৎটা ভেঙে চুরমার হয়ে গেল। এমপি সাহেবের ভয় ও সুলতানের সৈন্য, এদিকে পৃথিবীর মাটিতে মোজাফফর চৌধুরীর প্রাসাদের ওপর এক বিশাল কালো মেঘ জমেছে, কিন্তু সেটি সাধারণ মেঘ নয়। হঠাৎ আকাশ চিরে নিচে নেমে এল শত শত জিনের সৈন্য। তাদের সবার হাতে আগুনের তলোয়ার। সুলতান আসাদের নির্দেশে তারা সায়রার বাড়ি ঘিরে ফেলেছে। সেনাপতির গর্জন শোনা গেল, মানুষ, আমাদের রাজপুত্রকে তোরা যেখানে লুকিয়ে রেখেছিস সেই জায়গা আমাদের বল, নইলে এই প্রাসাদের প্রতিটি পাথর আমরা ছাই করে দেব। মোজাফফর চৌধুরী তার ঘরের ভেতর লুকিয়ে কাঁপছেন। তিনি বুঝতে পারছেন তার ক্ষমতা আর টাকা আজ কোনো কাজে আসবে না। তিনি ক্ষমতার লোভে এক ভয়ঙ্কর অলৌকিক যুদ্ধে জড়িয়ে পড়েছেন। শূন্যতার জগতে বিদায় ও ফিরে আসা আরহাম সায়রার হাত ধরল। সায়রা, শামসু কবিরাজকে আমি সাময়িকভাবে থামিয়েছি, কিন্তু সে মরে যায়নি। সে এখন আরও ভয়ঙ্কর কিছু করার চেষ্টা করবে। আর আমার বাবা, তার সৈন্যরা পৃথিবীতে নেমে এসেছে। তারা তোমাকে ক্ষতি করতে পারে। সায়রা আরহামের চোখে চোখ রেখে বলল, তাহলে আমরা কি করব আরহাম? আমরা কি কোনোদিন শান্তিতে থাকতে পারবো না? আরহাম সায়রাকে কোলে তুলে নিল। আমাদের এখন পৃথিবীর মাটিতেই ফিরে যেতে হবে। ওই কবিরাজকে চিরতরে খতম করতে হবে এবং আমার বাবাকে বোঝাতে হবে যে মানুষ মানেই ঘৃণা নয়। তুমি কি তৈরি? সায়রা মাথা নাড়ল। আরহামের বিশাল ডানা দুটি ঝাপটা দিল। শূন্যতার সেই সাদা কুয়াশা ছিঁড়ে তারা আবার পৃথিবীর অন্ধকার আকাশের দিকে ধেয়ে চলল। সায়রা বুঝতে পারল তাদের আসল লড়াই এখন শুরু হতে যাচ্ছে, যেখানে একদিকে আছে মানুষের তান্ত্রিক জাদু আর অন্যদিকে জিনের দেশের বিশাল সৈন্যবাহিনী। আকাশে যখন আরহাম আর সায়রা উড়ছে তখন নিচে পুরো শহর যেন এক রণক্ষেত্রে পরিণত হয়েছে। জিনের সৈন্য আর মানুষের আধুনিক মারণাস্ত্রের মধ্যে কি যুদ্ধ লেগে যাবে? আরহাম কি পারবে তার ভালোবাসাকে দুই পক্ষের আক্রমণ থেকে রক্ষা করতে? পৃথিবীর আকাশে আগুনের বৃষ্টি। আরহাম যখন সায়রাকে নিয়ে মেঘের আড়াল থেকে বের হলো তখন তার চোখের সামনে এক নরকীয় দৃশ্য। নিচে সায়রাদের প্রাসাদের ওপর শত শত জিন সৈন্য উড়ছে। তাদের হাতের আগুনের মশাল থেকে নিক্ষিপ্ত স্ফুলিঙ্গে পুরো এলাকা যেন রক্তবর্ণ ধারণ করেছে। মানুষের চিৎকার আর জিনের হুঙ্কারে বাতাস ভারী হয়ে উঠেছে। সায়রা ভয়ে আরহামকে জড়িয়ে ধরল। আরহাম, এ কি হচ্ছে? এরা কি সবাই তোমার দেশের লোক? ওরা কি আমার বাবাকে মেরে ফেলবে? আরহামের কপালে চিন্তার ভাঁজ। সে বুঝতে পারল তার পিতা সুলতান আসাদ ধৈর্য হারিয়ে ফেলেছেন। আরহাম গম্ভীর স্বরে বলল, ওরা আমার পিতার সৈন্যদল। সায়রা, তুমি আমার পিঠে শক্ত করে ধরে থাকো। আজ আমাকে আমার নিজের জাতির বিরুদ্ধে দাঁড়াতে হতে পারে। পিতা ও পুত্রের মুখোমুখি আরহাম নিচের দিকে নামা শুরু করতেই জিনের সৈন্যরা তাকে ঘিরে ফেলল। কিন্তু আরহামের নতুন ডানা থেকে বিচ্ছুরিত নীল আলো দেখে তারা থমকে গেল। তারা আগে কখনো কোনো জিনকে এমন অলৌকিক জ্যোতিতে দেখেনি। প্রাসাদের ছাদে হঠাৎ এক বিশাল অগ্নিকুণ্ডলী তৈরি হল এবং সেখান থেকে আবির্ভূত হলেন স্বয়ং সুলতান আসাদ। তার মাথায় হীরকখচিত মুকুট এবং হাতে জিনের দেশের সর্বোচ্চ ক্ষমতার রাজদণ্ড। আরহাম, সুলতানের বজ্রকণ্ঠ পুরো শহরে প্রতিধ্বনি তুলল। তুই এখনো এক নশ্বর মানবীর আঁচল ধরে আছিস? তোর জন্য জাবুলসার আকাশ আজ কলঙ্কিত। ওই মেয়েকে ছেড়ে এখনই আমার পায়ে লুটিয়ে পড়, নইলে আমি তোকে ত্যায্য পুত্র ঘোষণা করব। আরহাম সায়রাকে আড়ালে রেখে তার পিতার সামনে গিয়ে দাঁড়াল। তার চোখে ভয় নেই, বরং আছে এক অদ্ভুত স্থৈর্য। পিতা, আমি আপনার অবাধ্য হতে চাইনি।
কিন্তু যাকে আমি প্রাণ দিয়েছি তাকে আমি মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না। সায়রা এখন আমার জীবনের অংশ। ওকে আঘাত করা মানে আমাকে হত্যা করা। সুলতান আসাদ অট্টহাসি দিলেন। মূর্খ, তুই কি দেখছিস না এই মেয়েটির জন্য তুই তোর দিব্যশক্তি হারিয়ে অর্ধেক মানুষ হয়ে গেছিস? এই মাটির মানুষরা কেবল ধ্বংস জানে। এখনই একে সরিয়ে দে। সায়রার সাহস ঠিক তখনই সায়রা আরহামের আড়াল থেকে বেরিয়ে এল। তার শরীরে আরহামের দেওয়া শক্তির নীল আভা এখনো টিমটিম করে জ্বলছে। সে সুলতানের চোখের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, জাহাপনা, আপনি যাকে তুচ্ছ মানুষ বলছেন সেই মানুষই আপনার ছেলেকে মরতে দেয়নি। আমার রক্ত দিয়ে আমি উনাকে বাঁচিয়েছি। আপনি যদি আমাদের আলাদা করতে চান তবে দয়া করে আগে আমার প্রাণ নিন। এক সাধারণ মানবীর এই স্পর্ধা দেখে সুলতান আসাদ স্তব্ধ হয়ে গেলেন। জিনের রাজ্যে কেউ তার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস পায় না। সুলতানের রাগ চরমে উঠল। তিনি তার রাজদণ্ড উঁচিয়ে সায়রার দিকে এক প্রচণ্ড ধ্বংসাত্মক শক্তি ছুঁড়লেন। আরহাম বিদ্যুৎ গতিতে সায়রার সামনে এসে নিজের ডানা দিয়ে সেই শক্তি প্রতিহত করল। এক প্রচণ্ড বিস্ফোরণ হল। আরহাম কিছুটা পিছিয়ে গেলেও পড়ে গেল না। তার নীল ডানা থেকে আগুনের ফুলকি বের হতে লাগল। আরহাম গর্জে উঠল, পিতা, আজ থেকে আমি আর আপনার আজ্ঞাবহ রাজপুত্র নই। আজ আমি এক প্রেমিক যে তার ভালোবাসার জন্য নিজের অধিপতির বিরুদ্ধে লড়তেও দ্বিধা করবে না। শামসু কবিরাজের শেষ সুযোগ। ওদিকে প্রাসাদের ভেতরে একটি অন্ধকার ঘরে শামসু কবিরাজ যন্ত্রণায় কাতরাচ্ছেন। তার চোখ অন্ধ, কিন্তু তার কান সজাগ। বাইরে জিনের সৈন্যদের তর্জন গর্জন শুনে তিনি বুঝলেন এটাই তার শেষ সুযোগ। তিনি হামাগুড়ি দিয়ে তার ভাঙা আয়নার সামনে গেলেন। তিনি বিড়বিড় করে বললেন, সুলতান আসাদ, তুমি তোমার ছেলেকে শাস্তি দিতে চাও, আর আমি চাই তার জহরত। চলো, আমরা এক হই। শামসু কবিরাজ তার শরীরের শেষ রক্তটুকু দিয়ে এক প্রাচীন নিষিদ্ধ মন্ত্র পড়া শুরু করলেন। তিনি তার আত্মাকে এক বিশাল কালো ছায়ায় রূপান্তরিত করলেন, যা ধীরে ধীরে প্রাসাদের ছাদের দিকে উঠতে শুরু করল। এই ছায়াটি সাধারণ কোনো শক্তি নয়, এটি রুহ জাবানি, যা জিন এবং মানুষের শক্তিকে একসাথে গিলে ফেলতে পারে। যুদ্ধের নতুন মোড় ছাদের ওপর যখন পিতা ও পুত্রের লড়াই শুরু হতে যাচ্ছিল, ঠিক তখনই সেই বিশালাকার কালো ছায়া সুলতান এবং আরহাম উভয়কেই ঘিরে ফেলল। সৈন্যরা ভয়ে পিছিয়ে গেল। সুলতান আসাদ অবাক হয়ে দেখলেন তার রাজদণ্ডের শক্তি সেই ছায়া শুষে নিচ্ছে। আরহাম বুঝতে পারল এটা শামসু কবিরাজের শেষ মরণ কামড়। সে সুলতানের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, পিতা, আমাদের নিজেদের লড়াই বন্ধ করতে হবে। এই অন্ধকার শক্তি আমাদের উভয়কেই ধ্বংস করে দেবে। আমাকে সাহায্য করুন। সুলতান আসাদ দেখলেন সেই কালো ছায়া সায়রাকে পেঁচিয়ে ধরছে। সায়রা যন্ত্রণায় আর্তনাদ করে উঠল। আরহামের চোখে জল দেখে সুলতানের পাথরের মতো শক্ত মন কি কিছুটা গলবে? তিনি কি তার ছেলের ভালোবাসাকে বাঁচাতে তার জাদুকরী রাজদণ্ড আরহামের হাতে তুলে দেবেন? আকাশে কালো ছায়া, নিচে আগুনের সৈন্য, আর মাঝখানে এক অসহায় প্রেম। আরহাম কি পারবে তার পিতার সাথে মিলে এই অশুভ শক্তিকে পরাজিত করতে? নাকি শামসু কবিরাজ সায়রাকে চিরতরে ছিনিয়ে নেবে? অন্ধকারের গ্রাস শামসু কবিরাজের সেই বিভৎস কালো ছায়া রুহ জাবানি যখন সায়রাকে পেঁচিয়ে ধরল, তখন সায়রার শরীর থেকে নীল আলো দ্রুত ম্লান হতে শুরু করল। সায়রা ব্যথায় ছটফট করছে, তার শ্বাস বন্ধ হয়ে আসছে। আরহাম পাগলের মতো সেই ছায়ার ওপর আঘাত করছে, কিন্তু তার হাত যেন ধোঁয়ার ভেতর দিয়ে গলে যাচ্ছে। কোনো জাগতিক বা অলৌকিক শক্তি এই আত্মাকে স্পর্শ করতে পারছে না। আরহাম ডুকরে কেঁদে উঠল, পিতা, দেখুন, এই শয়তানটা সায়রাকে মেরে ফেলছে। ও মারা গেলে আমার ভেতরে থাকা আপনার দেওয়া জিনের প্রাণশক্তিও ছাই হয়ে যাবে। আপনার বংশের রক্ত কি এভাবে এক নগণ্য তান্ত্রিকের কাছে হার মানবে? সুলতান আসাদ পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে দেখছিলেন। তার চোখের সামনে তার অহংকার, তার সিংহাসন আর তার একমাত্র পুত্রের জীবন সবই আজ সংকটে। তিনি দেখলেন সায়রার চোখের সেই করুণ চাউনি, যা মৃত্যুর মুখে দাঁড়িয়েও আরহামের সুরক্ষার জন্য আকুতি জানাচ্ছে। সুলতানের মনে পড়ল 1000 বছর আগের কথা, যখন তিনিও কারো প্রেমে পড়েছিলেন, যাকে তিনি হারিয়েছিলেন জিনের দেশের কঠোর আইনের কারণে। রাজদণ্ডের ত্যাগ। সুলতান আসাদ হঠাৎ তার হাতের বিশাল রাজদণ্ডটি আরহামের দিকে ছুঁড়ে দিলেন। তার বজ্রকণ্ঠ পুরো আকাশ কাঁপিয়ে দিল, আরহাম, ধর এটি। জাবুলসার এই পবিত্র দণ্ড আজ তোর হাতে। এটি দিয়ে কেবল আগুন নয়, এটি দিয়ে আত্মার শুদ্ধি কর।
তোর আরও মানবীর ভালোবাসা যদি সত্য হয় তবে এই দণ্ড তোকে পথ দেখাবে। আরহাম শূন্যে লাফিয়ে উঠে রাজদণ্ডটি ধরে ফেলল। দণ্ডটি স্পর্শ করা মাত্রই আরহামের শরীর থেকে কয়েক হাজার ভোল্ট বিদ্যুতের মতো সাদা আলো ঠিকরে বের হতে লাগল। তার ডানাগুলো যেন সূর্যকেও হার মানাল। আরহাম চিৎকার করে উঠল, শামসু, তোর অন্ধকার আজ আমার ভালোবাসার আলোয় ভস্ম হবে। কবিরাজের শেষ পরিণতি। আরহাম রাজদণ্ডটি দিয়ে সেই কালো ছায়ার বুকে প্রচণ্ড এক আঘাত করল। মুহূর্তের মধ্যে সায়রাকে ছেড়ে দিয়ে ছায়াটি কুঁকড়ে গেল। নিচতলার সেই অন্ধকার ঘরে বসে শামসু কবিরাজ যন্ত্রণায় ছটফট করতে লাগলেন। তার শরীর থেকে নীল রক্তক্ষরণ শুরু হলো। আরহাম থামল না। সে তার শরীরের সবটুকু শক্তি এবং রাজদণ্ডের অলৌকিক তেজ একত্রিত করে এক বিশাল আগুনের গোলক তৈরি করল। সেই গোলকটি সে সরাসরি কবিরাজের লুকিয়ে থাকা ঘরের দিকে লক্ষ্য করে ছুঁড়ে মারল। এক প্রচণ্ড শব্দে পুরো প্রাসাদ কেঁপে উঠল। শামসু কবিরাজের সব কালো জাদুর সরঞ্জাম, সেই ভাঙা আয়না আর তার অপবিত্র শরীর মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে গেল। যে তান্ত্রিক জিনের শক্তি দখল করতে চেয়েছিল, জিনের আগুনেই তার চিতা জ্বলল। এক করুণ বিদায় ও নতুন প্রতিশ্রুতি। ধোঁয়া সরে যাওয়ার পর আকাশ পরিষ্কার হয়ে এল। জিনের সৈন্যরা শান্ত হয়ে নিচে নেমে এল। সায়রা নিস্তেজ হয়ে ছাদে পড়েছিল। আরহাম দ্রুত তার কাছে গিয়ে তাকে বুকে টেনে নিল। সুলতান আসাদ ধীর পায়ে তাদের কাছে এলেন। আরহাম নিচু হয়ে পিতার সামনে রাজদণ্ডটি ফেরত দিতে চাইল, কিন্তু সুলতান হাত তুললেন। না আরহাম, এই দণ্ড তুই তোর যোগ্যতায় অর্জন করেছিস, কিন্তু মনে রাখিস, মানুষের পৃথিবী আর জিনের জগৎ এক নয়। সায়রা এখন বেঁচে আছে, কিন্তু সে এই যুদ্ধের ধকল সইতে পারবে না। তাকে স্বাভাবিক জীবনে ফিরতে হবে। সায়রা ক্ষীণ স্বরে বলল, আমাকে কি আরহামের কাছ থেকে দূরে চলে যেতে হবে? সুলতান আসাদ সায়রার মাথায় হাত রাখলেন, যা জিনের ইতিহাসে কোনো মানুষের জন্য বিরল সম্মান। তিনি বললেন, না মা, তবে আরহামকে এখন তার রাজ্যে ফিরে গিয়ে শৃঙ্খলা ফেরাতে হবে। আর তুমি তোমার এই পৃথিবীতে থেকে যাও। যখনই তুমি বিপদে পড়বে, যখনই তোমার মন আরহামকে ডাকবে, এই রাজদণ্ডের এক কণা জ্যোতি তোমাকে পথ দেখাবে। পর্বের সমাপ্তি। আরহাম সায়রাকে শেষবারের মতো নিবিড়ভাবে জড়িয়ে ধরল। তার চোখে এখন জয়ের আনন্দ নেই, আছে বিরহের বিষাদ। সে সায়রার কানে ফিসফিস করে বলল, আমি আসব সায়রা। কোনো এক পূর্ণিমার রাতে যখন জিনের দেশের বাতাস তোমার জানালার পর্দার সাথে খেলবে, জানবে আমি তোমার পাশেই আছি। জিনের সৈন্যরা সুলতানকে নিয়ে মেঘের আড়ালে অদৃশ্য হয়ে গেল। আরহামও ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগল। সায়রা একা দাঁড়িয়ে রইল সেই প্রাসাদের ছাদে, তার হাতে একটি ছোট নীল হীরা, যা আরহামের দেওয়া শেষ স্মৃতি। কিন্তু গল্প কি এখানেই শেষ? না, এই প্রথম পর্ব শেষ হলো ঠিকই, কিন্তু সামনে আসছে আরও বড় রহস্য। সায়রা কি পারবে আবার সেই সাধারণ মানুষের জীবনে ফিরে যেতে, নাকি তার শরীরে বয়ে চলা জিনের রক্ত ভবিষ্যতে নতুন কোনো বিপদের সংকেত নিয়ে আসবে? বন্ধুরা, নিষিদ্ধ ভালোবাসার পরবর্তী ধাপে কি ঘটতে চলেছে তা জানতে হলে আপনাদের ভালোবাসা দেখাতে হবে। এই ভিডিওতে যখনই 5000 ভিউ পূর্ণ হবে, তখনই আমি আপনাদের জন্য নিয়ে আসব এর পার্ট 2। তাই দেরি না করে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টে জানান পরের পর্বে আপনি কি দেখতে চান। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে দ্বিতীয় পর্ব আসার সাথে সাথেই আপনি সবার আগে দেখতে পারেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো রহস্যের সাথে।